আচ্ছা, আমরা আগে শেষ করছিলাম 67 পর্যন্ত। আমরা 68 থেকে শুরু করতেছি। যে কক্ষমুকুল দ্বারা বংশবৃদ্ধি ঘটে নিচের কোন উদ্ভিদের। তো এইটা আমাদের চ্যাপ্টারের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা অংশ এই চ্যাপ্টারের। এই চ্যাপ্টার থেকে যদি একটা গুরুত্বপূর্ণ টপিক বলা হয়, সে একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে উদ্ভিদের দেহ অঙ্গের মাধ্যমে এই যে প্রজনন গুলা ঘটে। তো এটা আমরা হচ্ছে একবার রিভিশন দিয়ে ফেলি যে আমাদের কি কি হইতে পারে মূল দ্বারা। তাহলে মূল দ্বারা কি কি হয় বলতো? মূল দ্বারা হইতে পারে মিষ্টি আলু, মতে মিষ্টি আলু মতে মূল, তারপরে শতমূলী, এখানে অনেকগুলো মূল আছে। তারপরে কাকরোল, পটল এবং ডালিয়া। মিষ্টি আলু, শতমূলী, কাকরোল, পটল, ডালিয়া। কাণ্ড দ্বারা কি কি হতে পারে দেখো, গোল আলু, আদা, পেঁয়াজ, শটি, ওলকচু, এগুলো সবগুলো এক একটা কাণ্ডের উদাহরণ। কিভাবে দেখো, আমরা গোল আলু পড়ে আসছি যে টিউবার কাণ্ডের উদাহরণ সপ্তম চ্যাপ্টারে বিভিন্ন ধরনের কাণ্ডের মধ্যে। আদা একটা রাইজোম কাণ্ডের উদাহরণ, পেঁয়াজ হচ্ছে বাল্ব কাণ্ডের উদাহরণ, সোটিও হচ্ছে আদার মতোই জিনিস, ওলকচু একটা বাল্ব কাণ্ডের উদাহরণ। সো এইগুলো আমরা হচ্ছে পড়ে আসছি আগে, তাই না? এরপরে এর বাহিরে আছে দেখো হচ্ছে আমরা যদি পাতার মাধ্যমে চিন্তা করি, তো পাথরকুচি হচ্ছে পাতার মাধ্যমে হয়। এই যে বুলবিল বা কক্ষমুকুল কিসের হয়? চুপড়ি আলুর মাধ্যমে। চুপড়ি আলুর কিসের মাধ্যমে হয় তাহলে? বুলবিল বা কক্ষমুকুলের মাধ্যমে। এরপরে আরো আছে অর্ধবায়বীয় কাণ্ড, কচু জাতীয় উদ্ভিদের ক্ষেত্রে অর্ধবায়বীয় কাণ্ডের মাধ্যমে হয়ে থাকে। তারপরে আমরুল শাকে কিসের মাধ্যমে হয়? স্টুলনের মাধ্যমে হয়। এবার আসো মুকুলোদ্গম। মুকুলোদ্গম হচ্ছে কার হয়? ইষ্টের মুকুলোদ্গমের মাধ্যমে হয়। ফণি মাঞ্চার পণ কাণ্ডের মাধ্যমে হয়ে থাকে। তো এই টপিকটা আমরা একবার রিভিশন দিয়ে ফেললাম। তো আমার যেটা গুরুত্বপূর্ণ সেটা ছিল যে কক্ষমুকুল দ্বারা হচ্ছে বংশবৃদ্ধি ঘটে নিচের কোন উদ্ভিদে। তো কি হবে অ্যান্সার? চুপড়ি আলু। অ্যান্সার কি হবে? চুপড়ি আলু, তাই না? তাহলে এই গেল ঘটনা। এবার আমরা যদি হচ্ছে একটু পরের পরের কোশ্চেনটাতে আসি, যে নিষেক ক্রিয়া ছাড়া শুক্রাণু থেকে ভ্রূণ সৃষ্টির প্রক্রিয়াকে কি বলা হয়? তো নর্মালি দেখো আমাদের হচ্ছে ঘটনা কি, যে নিষেক হবে, নিষেক হওয়ার পরে যেই ডিম্বাণুটা ছিল সেই ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হবে, এটা হচ্ছে একটা নর্মাল প্রসিডিওর। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে আমার নিষেক হয় না, নিষেক ছাড়াই সরাসরি ডিম্বাণুটি হচ্ছে ভ্রূণে পরিণত হয়। এই প্রক্রিয়াটাকে কি বলা হয়? পার্থেনোজেনেসিস। এই প্রক্রিয়াকে কি বলা হয়? পার্থেনোজেনেসিস। তো এর চেয়েও আরো বেশি মানে আশ্চর্য করা কথা হচ্ছে যে নর্মালি আমরা এতদিন জানি যে শুক্রাণুর মানে ডিম্বাণুটা ভ্রূণে পরিণত হয়। তো কোনো কারণে এক্ষেত্রে ডিম্বাণুটা ভ্রূণে পরিণত না হয়ে যদি শুক্রাণুটা ভ্রূণে পরিণত হয়, তখন আমি এটাকে কি বলবো? অ্যান্ড্রোজেনেসিস। কি বলবো? অ্যান্ড্রোজেনেসিস। তাহলে 69 এর অ্যান্সার কি হবে? অ্যান্ড্রোজেনেসিস। ঠিক আছে। তাহলে এই যে অ্যান্ড্রোজেনেসিস অ্যান্সার পাইলাম। এবার এখন একটা জিনিস খেয়াল করে দেখো, এই অ্যান্ড্রোজেনেসিস এর উদাহরণ কি আছে? তামাক। তামাক, যেটার বৈজ্ঞানিক নাম হচ্ছে নিকোটিয়ানা ট্যাবাকাম, এখানে কি পাওয়া যায়? অ্যান্ড্রোজেনেসিস দেখা যায়। এবার আসো পরের কোশ্চেনে যদি দেখি, ব্যাসাল মিডিয়ামের পিএইচ কত? ব্যাসাল মিডিয়াম বলতে কোন মিডিয়াম? ওই যে আমরা টিস্যু কালচার করছি, ওইখানে কালচার মিডিয়াম প্রস্তুতি, ওই কালচার মিডিয়াম প্রস্তুতির মধ্যে আমাদের ব্যাসাল মিডিয়ামের একটা পিএইচ ছিল। সেই পিএইচ কত? 5.5 থেকে 5.8। কত পিএইচ? 5.5 থেকে 5.8। ঠিক আছে। তো ব্যাসাল মিডিয়ামের পিএইচ কত? 5.5 থেকে 5.8। এবার আসো আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে প্লাজমিড সম্পর্কে কোন তথ্যটি বেঠিক নয়। প্লাজমিড সম্পর্কে কোন তথ্যটি বেঠিক নয়? বেঠিক নয় মানে কি? সঠিক। ঠিক আছে। বেঠিক মানে কি? ভুল নয়, তার মানে কি হবে? সঠিক। তো কোশ্চেনটা আমার মনে হয় যে তোমরা ম্যাক্সিমাম হচ্ছে এই কোশ্চেনটা পড়তে যেয়ে ভুল পড়বা এবং হচ্ছে না বুঝে ভাববা যে কোশ্চেন ভুল আছে। তো এই জিনিসটা একটু ইয়া করবা। তাহলে আমার হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার কোনটা লাগবে? যে প্লাজমিড সম্পর্কে কোন তথ্যটা সঠিক, তাই না? তাহলে এখানে হচ্ছে আমি আগে হচ্ছে প্লাজমিড কিছু বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আমরা বইয়ে পড়ি, সেই বৈশিষ্ট্যগুলো একটু দেখি যে প্লাজমিডের বৈশিষ্ট্যগুলো কোনগুলা। দেখো প্লাজমিড হচ্ছে বৃত্তাকার হবে, নর্মালি বৃত্তাকার, এবং দ্বিসূত্রক ডিএনএ অণু। তার মানে প্লাজমিড হচ্ছে সূত্রাকার হবে না, ঠিক আছে, চক্রাকার হবে। তারপরে প্লাজমিডের আণবিক ভর কত? প্লাজমিডের আণবিক ভর হচ্ছে 10⁶ থেকে 200 × 10⁶ ডাল্টন। ঠিক আছে। এরপরে আসো হচ্ছে প্লাজমিডে কি থাকে? অল্প সংখ্যক জিন ধারণ করে। প্লাজমিড কি করে? অল্প সংখ্যক জিন ধারণ করে। এরপরে রেস্ট্রিকশন এনজাইম দ্বারা আদর্শ প্লাজমিডের নির্দিষ্ট অংশগুলো কেটে ফেলা যায়। তাহলে একটা আদর্শ প্লাজমিডের যে নির্দিষ্ট অংশগুলো আমি রেস্ট্রিকশন এনজাইমের মাধ্যমে কাটতে পারি। তারপরে কি আবার এরা কনজুগেশনের মাধ্যমে অন্য ব্যাকটেরিয়ায় সঞ্চালিত করা যায়। কনজুগেশনের মাধ্যমে আমি সহজে অন্য ব্যাকটেরিয়াগুলোতে সঞ্চালিত করতে পারি। এবার হচ্ছে কোন কোন প্লাজমিডের জিন বিশেষ ধরনের রাসায়নিক বস্তু সংশ্লেষণ করতে পারে, তাই না? কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্লাজমিড রাসায়নিক বিশেষ ধরনের কিছু রাসায়নিক পদার্থ তৈরি করতে পারে। যেমন হচ্ছে কোলিওসিন, ভিব্রিওসিন,
এগুলো তৈরি করতে পারে। এখন তাহলে হচ্ছে আমার সঠিকের মধ্যে দেখো কি কি আসলো, যে ডিএনএ সূত্রাকার, এটা হবে না, তাহলে এটা হচ্ছে প্লাজমিডের বৈশিষ্ট্য না। তারপরে হচ্ছে দেখো কোষ প্রতির সংখ্যা, এটা হচ্ছে 1 থেকে 1000 হবে, কিন্তু এখানে আছে 1 থেকে 100, মানে এটাও ভুল। আণবিক ওজন 10⁶ থেকে 200 × 10⁶, মানে এটাও ভুল। তাহলে সঠিক কোনটা, সেটা হচ্ছে প্লাজমিডের স্বল্প সংখ্যক জিন থাকে, প্লাজমিডের স্বল্প সংখ্যক জিন থাকে। তাহলে অ্যান্সার কি হবে, প্লাজমিডের স্বল্প সংখ্যক জিন থাকে এইটা। এবার পরের কোশ্চেনে যদি আসি, যে মানুষের ডিএনএ তে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান কত নাম্বার ক্রোমোজোমে? ঠিক আছে, মানুষের ডিএনএ তে ইনসুলিন উৎপাদনকারী জিনের অবস্থান 11 নাম্বার ক্রোমোজোমে, 11 নাম্বার ক্রোমোজোমের খাটো বাহুর শীর্ষে। ঠিক আছে, 11 নাম্বার ক্রোমোজোম, এটা হচ্ছে টানা মুখস্থ করে ফেলতে হবে, এছাড়া আসলে উপায় নাই। তাহলে কত নাম্বার ক্রোমোজোমে নর্মালি আমরা হচ্ছে ইনসুলিনের উৎপাদনকারী জিনটা পাবো? 11 নাম্বার ক্রোমোজোমে খাটো বাহুর শীর্ষে যদি চলে যায়, ডিএনএ শীর্ষে, তাহলে এখানে আমরা হচ্ছে এটা পাবো। এবার আসো, এরিথ্রোপোয়েটিন নামক হরমোন কোথায় তৈরি হয়? এরিথ্রোপোয়েটিন নামক হরমোন কোথায় তৈরি হয়? ঠিক আছে, নর্মালি যেটা হয় যে আমাদের বৃক্ক, মানে আমাদের কিডনি, এই কিডনি এরিথ্রোপয়েটিন নামক এক ধরনের হরমোন তৈরি করে। আমাদের কিডনির অনেকগুলো ফাংশন আছে, এর মধ্যে হচ্ছে হরমোনাল একটা ফাংশন হচ্ছে এটা, যে এরিথ্রোপয়েটিন, মানে এন্ডোক্রাইন ফাংশন হচ্ছে এটা, যে এরিথ্রোপয়েটিন তৈরি করে। এবং এই এরিথ্রোপয়েটিনের কাজ কি তোমরা কি বলতে পারবা? এই এরিথ্রোপয়েটিন যেটা করে, যে আমাদের হচ্ছে বোন মেরুগুলাতে যায় এবং বোন মেরুগুলাকে স্টিমুলেট করে, যে তোমরা লোহিত রক্তকণিকা তৈরি করো, তোমরা লোহিত রক্তকণিকা তৈরি করো। তার মানে লোহিত রক্তকণিকা তৈরির জন্য কোন হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে? এরিথ্রোপয়েটিন। তাহলে কারো যদি এরিথ্রোপয়েটিন হরমোন কমে যায়, তাহলে কিন্তু হচ্ছে লোহিত রক্তকণিকা ঠিকঠাক মতো তৈরি হবে না, তাহলে কিন্তু তার রক্ত স্বল্পতা হবে। এই জিনিসটা একটু আমরা খেয়াল করবো। এবার আসো, হাইড্রোকার্বন অক্সিডাইজিং অণুজীব নয় কোনটি? এখানে দেখো, হাইড্রোকার্বন নরমালি যেটা হয়, যে এই যে হাইড্রোকার্বন গুলা, এই হাইড্রোকার্বন গুলাকে নিষ্ক্রিয় করে ফেলা হয়, বা হাইড্রোকার্বন গুলাকে অক্সিডাইজ করে ফেলা হয়। এই অক্সিডাইজ করার জন্য বেশ কিছু অণুজীব আছে যারা অক্সিডাইজের ভূমিকা পালন করে। এগুলো কয়টা? আমাদের বইয়ে 3টে আছে। কি কি? সিউডোমোনাস, নোকার্ডিয়া, আর হচ্ছে মাইকোব্যাকটেরিয়া। কি কি? সিউডোমোনাস, নোকার্ডিয়া, আর মাইকোব্যাকটেরিয়া। ঠিক আছে, তাহলে নয় কোনটি হবে? টোরুলা হবে। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার কোনটা হবে আমার? টোরুলা হবে। এবার খেয়াল করে দেখো, যে আমার পরের কোশ্চেনটা যদি দেখি, মানুষের দেহকোষে জিনোম আছে কয়টি? জিনোম কি বলতো? জিনোম হচ্ছে আমার একটা জনন কোষে যে পরিমাণ ক্রোমোজোম থাকে, সেই ক্রোমোজোমে জিনের সমষ্টিকে বলা হয় জিনোম। তাহলে আমার একটা জনন কোষ মানে কি? একটা শুক্রাণু আর একটা ডিম্বাণু। তো নর্মালি আমাদের হচ্ছে ক্রোমোজোম গুলো কয় সেট ক্রোমোজোম হয়? 2 সেট ক্রোমোজোম হয়, তাই না? 2 সেট ক্রোমোজোমের এক সেট কার কাছ থেকে আসে? মায়ের কাছ থেকে আসে, মানে শুক্রাণু থেকে আসে। আর এক সেট থেকে আসে? ডিম্বাণু থেকে আসে। তার মানে জিনোম থাকবে কয়টা? 2টা। কয়টা থাকবে? 2টা। এই যে 2 সেট, যে 2 ক্রোমোজোম আসতেছে, এই এক সেট ক্রোমোজোমের মধ্যে যে পরিমাণ জিন আছে, সবগুলা জিনের সমষ্টিকে একটা জিনোম বলা হচ্ছে। পরের সেট, মানে মায়ের কাছ থেকে যে সেটটা আসতেছে, সেই সেটের যে 23টা ক্রোমোজোম, এই 23টা ক্রোমোজোমে যত পরিমাণ জিন আছে, সবগুলা জিনের সমষ্টিকে বলা হচ্ছে আরেকটা জিনোম। তাহলে কয়টা জিনোম হচ্ছে? 2টা জিনোম হচ্ছে। ঠিক আছে, এবার আসো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠনে কোনটি অনুপস্থিত? এন্ডোপ্লাজমিক রেটিকুলামের ভৌত গঠনে কোনটি অনুপস্থিত? গুরুত্বপূর্ণ একটা জিনিস, একটু খেয়াল করে যদি দেখো, যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এখানে কি কি আছে? সিস্টার্না, ভেসিকল, আর হচ্ছে টিউবিউলস। এখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গঠনের মধ্যে যদি আমরা গঠনটা বের করি, এখানে গঠনে বেশ কিছু জিনিস পাওয়া যায়। কি কি জিনিস পাওয়া যায় একটু যদি খেয়াল করি? সিস্টার্না পাওয়া যায়, ভেসিকল পাওয়া যায়, টিউবিউলস পাওয়া যায়, কিন্তু এই যে ভ্যাকিউলস, এই ভ্যাকিউলস কি এখানে পাওয়া যায়? ভ্যাকিউলস কি এখানে পাওয়া যাবে? না, পাওয়া যাবে না। কারণ ভ্যাকিউলস কার অংশ? ভ্যাকিউলস হচ্ছে গোলগি বডির বা গোলগি অ্যাপারেটাস, মানে গোলগি বডির অংশ হচ্ছে ভ্যাকিউলস। তাহলে কোনটি অনুপস্থিত হবে? ভ্যাকিউলস, কারণ ভ্যাকিউলস তো গোলগি বডিতে থাকবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এর কোনো কাজ আছে? এন্ডোপ্লাজমিক রেটিকুলামে তো এর কোনো কাজ নাই। বোঝা গেছে? এই তো মোটামুটি। এবার আসো, আমরা যদি হচ্ছে পরের কোশ্চেনে আসি, যে নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? নিচের কোনটি একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য? দেখো, একবীজপত্রী উদ্ভিদের মূল প্রধান মূল হয় না। প্রথম কথা হচ্ছে, একবীজপত্রী উদ্ভিদের মূল এমনি জালিকাকার, এখান থেকে গুচ্ছ মূল হবে। ওই যে পেঁয়াজ রসুনের নিচে যেভাবে মূল দেখো, এরকম গুচ্ছ মূল হবে, তার মানে প্রধান মূল। তার প্রধান মূল কার বিশেষ বৈশিষ্ট্য? দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। তাহলে এটা হচ্ছে না। পুষ্প ট্রাইমেরাস, এটাও হবে না। টেট্রামেরাস, সরি, পুষ্প টেট্রামেরাস হবে না, এটা হচ্ছে দ্বিবীজপত্রী বৈশিষ্ট্য। ভ্রূণমুকুল পার্শ্বীয়, ঠিক আছে, ভ্রূণমুকুল
পার্শ্বীয়, হ্যাঁ এইটা একবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের অবস্থান কেমন? শীর্ষে। একবীজপত্রী উদ্ভিদের বীজপত্রের অবস্থান শীর্ষে এবং ভ্রূণমুকুলের অবস্থান কেমন? পার্শ্বীয়। দ্বিবীজপত্রী উদ্ভিদের আবার উল্টা। ঠিক আছে। আবার ডি নাম্বার অপশন যদি দেখি, পাতায় জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। পাতায় কেমন শিরাবিন্যাস দেখা যায়? জালিকাকার শিরাবিন্যাস দেখা যায়। এখন খেয়াল করে দেখো যে জালিকাকার, তো এদের ক্ষেত্রে জালিকাকার শিরাবিন্যাস কাদের দেখি? আমি দ্বিবীজপত্রী উদ্ভিদের দেখি। এবং একবীজপত্রী উদ্ভিদের শিরাবিন্যাস কেমন হয়? সমান্তরাল। কেমন হয়? সমান্তরাল। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে ভ্রূণমুকুল পার্শ্বীয়, কারণ এই একটা অপশানে আমার সাথে কোশ্চেনের সাথে যাচ্ছে, মানে সঠিক হচ্ছে। এবার আসো পরের কোশ্চেনটা যদি আমি একটু খেয়াল করি, যে আদি কোষের অপেরণে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয় কোন অংশে? আদি কোষের অপেরণে আরএনএ পলিমারেজ এনজাইম যুক্ত হয় কোন অংশে? কোন অংশে বলো তো? এটা উদ্দীপক জিন অংশে যুক্ত হয়। কোন অংশে? উদ্দীপক জিন অংশে। আরএনএ পলিমারেজ এনজাইম উদ্দীপক অংশে হচ্ছে যুক্ত হচ্ছে, এরপরে যা ঘটনা ঘটানোর সেই ঘটনাগুলো ঘটায় ফেলে। রেপ্লিকেশন ফর্কে ডিএনএ ডাবল হেলিক্স প্যাচ গুলো খুলে দেয় কোন এনজাইম? কোন এনজাইম হচ্ছে রেপ্লিকেশন ফর্কে এই যে ডাবল হেলিক্স এর প্যাচ গুলা খুলে দেয়? সবসময় মনে রাখবা এখানে হচ্ছে মানে দুইটা গুরুত্বপূর্ণ এনজাইমের নাম আছে, একটা হেলিকেজ আর আরেকটা হচ্ছে লাইগেজ। একটা হচ্ছে হেলিকেজ আর একটা লাইগেজ। লাইগেজ মানে সবসময় মনে রাখবা এটা হচ্ছে জোড়া লাগাই। লাইগেজ মানে কি? সবসময় জোড়া লাগাই। তার মানে এখানে যেহেতু জোড়া লাগানোর কাজ করতেছে না, তার মানে লাইগেজ হবে না। এবং এই হেলিকেজটা হচ্ছে এই প্যাচটা খুলে দেয়। এই প্যাচ খুলে দেওয়ার জন্য ভূমিকা কে পালন করে? হেলিকেজ। কে পালন করে? হেলিকেজ। ঠিক আছে। এবার আসো তাহলে হচ্ছে আমার অ্যান্সার কি হচ্ছে? হেলিকেজ এনজাইম। অ্যান্সার কোনটা হচ্ছে? হেলিকেজ। এবার আমি যদি খেয়াল করি পরের কোশ্চেনে যদি যাই, দেখো হচ্ছে ক্রোমোজোমের মূল কাঠামো গঠনকারী রাসায়নিক উপাদান কোনটি? ক্রোমোজোমের মূল কাঠামো গঠনকারী রাসায়নিক উপাদান হচ্ছে প্রোটিন। ঠিক আছে। ক্রোমোজোমের এই যে মূল কাঠামো, নর্মালি আমাদের দেহের এই যে দেহের কোষ টোষ থেকে শুরু করে যা কিছু তৈরি হয় আহ সবগুলো হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থ। এবং এটা আমরা একটা কোশ্চেন পূর্বের দিকের একটা কোশ্চেন সলভ করে আসছিলাম, যে জীবদেহে মোট শুষ্ক ওজনের 50% প্রোটিন। তো এই বেশিরভাগ গঠনগুলাই কি হবে? প্রোটিন হবে। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে প্রোটিন। এবার দেখো নিচের কোনটি গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তঃস্টিলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত নয়? ঠিক আছে। গ্রাউন্ড টিস্যু তন্ত্রের অন্তঃস্টিলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত নয়। তাহলে আসো তো আমরা হচ্ছে আগে দেখি তাহলে গ্রাউন্ড টিস্যু তন্ত্র কি জিনিস। দেখো গ্রাউন্ড টিস্যু তন্ত্র হচ্ছে কি জিনিস? গ্রাউন্ড টিস্যু তন্ত্র আমরা যদি খেয়াল করি যে গ্রাউন্ড টিস্যু তন্ত্র হবে, এখন এখানে দেখো গ্রাউন্ড টিস্যু তন্ত্রে হচ্ছে দুইটা অঞ্চল থাকে, একটা বহিঃস্টিলীয় অঞ্চল এবং হচ্ছে অন্তঃস্টিলীয় অঞ্চল, তাই না? এই বহিঃস্টিলীয় অঞ্চলের মধ্যে কি থাকে? অধোত্বক থাকে, কর্টেক্স থাকে, আর হচ্ছে অন্তত্বক থাকে। কিন্তু আমার কোশ্চেন কোনটা? অন্তঃস্টিলীয় অঞ্চলের অন্তর্ভুক্ত নয় কোনটি? এখন অন্তঃস্টিলীয় অঞ্চলে কি কি থাকে বলতো? এই যে পেরিসাইকেল থাকে, মজ্জা বা মেডুলা থাকে, এবং হচ্ছে মজ্জারসিও থাকতেছে, মেডুলাও থাকতেছে। তাহলে অ্যান্সার আমার কি হবে? ভাস্কুলার বান্ডেল। তাহলে একাশির অ্যান্সার কি হবে? একাশির অ্যান্সার হবে ভাস্কুলার বান্ডেল। কি হবে? ভাস্কুলার বান্ডেল। তাহলে একাশির অ্যান্সার হচ্ছে সি। কারণ গ্রাউন্ড টিস্যু তন্ত্র মানে হচ্ছে ভাস্কুলার টিস্যু বাদে। গ্রাউন্ড টিস্যু তন্ত্রে হচ্ছে ভাস্কুলার টিস্যু বাদে যে টিস্যু আছে সেগুলোকে নিয়ে আমি গ্রাউন্ড টিস্যু তন্ত্র গঠন করতেছি, তাই না? এই হলো ঘটনা। এরপরে আমি যদি হচ্ছে পরের কোশ্চেনে আসি, যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে তাকে কি বলা হয়? যে ভাজক টিস্যু উদ্ভিদের ভ্রূণ অবস্থায় উৎপত্তি লাভ করে। তাহলে ভ্রূণ অবস্থায় যেগুলো উৎপত্তি লাভ করে, মানে শুরুতেই যেগুলো উৎপত্তি লাভ করে সেগুলো প্রাইমারি ভাজক টিস্যু। একদম শুরুতে একটা জীবের সূচনা কালে যে ভাজক টিস্যু গুলা তৈরি হচ্ছে সেগুলোকে বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু। এই ভাজক টিস্যু থেকে আবার পরবর্তীতে যদি আরেকটা কোনো ভাজক টিস্যু তৈরি হয় তাহলে সেটা হবে সেকেন্ডারি ভাজক টিস্যু। কি হবে? সেকেন্ডারি। তারপরেও আমরা একবার হচ্ছে ভাজক টিস্যু গুলার উৎপত্তি অনুসারে একবার আমরা হচ্ছে ভাজক টিস্যু গুলার ক্লাসিফিকেশন দেখে ফেলবো। উৎপত্তি অনুসারে ভাজক টিস্যু গুলাকে কি বলা হয়? প্রাইমারি ভাজক টিস্যু, সেকেন্ডারি ভাজক টিস্যু, আর হচ্ছে প্রোমেরিস্টেম টিস্যু। কি বলা হয়? প্রোমেরিস্টেম বা প্রারম্ভিক ভাজক টিস্যু, প্রাইমারি ভাজক টিস্যু, আর হচ্ছে সেকেন্ডারি ভাজক টিস্যু। তো প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম টিস্যু কি বলা হয়? একদম মূল বা কাণ্ডের একদম শীর্ষে। ঠিক আছে। প্রোমেরিস্টেম মানে কি? হচ্ছে মূল বা কাণ্ডের অগ্রভাগের একদম শীর্ষ দেশে যে ক্ষুদ্র অঞ্চল থাকে ওইখান থেকে যেই টিস্যু গুলা থাকে ওগুলো আবার পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুতে পরিণত হয়। ওগুলা হচ্ছে আমার কি একদম হচ্ছে প্রারম্ভিক ভাজক টিস্যু।
আর প্রাইমারি ভাজক টিস্যু কি জিনিস বলতো? প্রাইমারি হচ্ছে কি যেগুলো একদম ভ্রূণ অবস্থাতেই উৎপত্তি লাভ করতেছে, আর পরবর্তীতে এগুলো থেকে আবার যদি কোনো ভাজক টিস্যু উৎপত্তি হয় তখন সেটাকে আমি বলি সেকেন্ডারি ভাজক টিস্যু। এই গেল। এবার আসো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য 9 কোনটি। আচ্ছা, আমরা স্থায়ী টিস্যুর আগে কি কি বৈশিষ্ট্য থাকতে পারে এগুলো একটু আগে দেখবো, ঠিক আছে? স্থায়ী টিস্যুর কি কি বৈশিষ্ট্য থাকতে পারে, আমাদের বইয়ে কি কি দেওয়া আছে খেয়াল করে দেখো। শুরুতে আছে কি, স্থায়ী টিস্যুর কোষগুলো সাধারণত বিভাজনে অক্ষম। হ্যাঁ, স্থায়ী টিস্যু বিভাজিত হইতে পারে না বলেই তারা স্থায়ী, নাহলে অস্থায়ী হয়ে যাইতো। এবং এই টিস্যু কয় ধরনের হচ্ছে কোষ থাকে? 2 রকম কোষ থাকে, একটা জীবিত কোষও থাকবে, মৃত কোষ থাকবে, 2 ধরনের কোষই থাকবে। এবং জীবিত কোষের প্রোটোপ্লাজম স্বাভাবিকের চেয়ে কম হবে, প্রোটোপ্লাজম কি হবে? কম হবে। এবং মৃত কোষ প্রোটোপ্লাজম বিহীন, যেহেতু সে মরে গেছে তার মানে ওটা তো আর প্রোটোপ্লাজম থাকবে না, এটাই স্বাভাবিক। এবং কোষ প্রাচীর গুলা যেহেতু তারা স্থায়ী স্থায়ী টিস্যু, তার মানে তাদের অনেক দিন বাঁচতে হবে, অনেক দিন বাঁচার জন্য তাদের কি হয়, তাদের হচ্ছে কোষ প্রাচীর গুলো অপেক্ষাকৃত পুরু হবে এবং স্থূল হয়, স্থূল, ঠিক আছে? এবং কোষ গহ্বর গুলাও অপেক্ষাকৃত বড় হয়, কারণ অনেক দিন ধরে আস্তে আস্তে কোষ গহ্বর গুলা বাড়তে বাড়তে অনেক বড় হয়ে যায়। এবং নিউক্লিয়াস গুলা স্বাভাবিকের চেয়ে ছোট হবে এবং কোষের এক পাশে অবস্থান করে। আর একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়, কোষ প্রাচীরে নানা নকশা দেখা যায়, এগুলো হচ্ছে স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার তাহলে কি হবে দেখো তো, আমরা যদি 4টা অপশন পড়ি, সাইটোপ্লাজম কম এটা জানি, কোষ প্রাচীর পুরো কোষ প্রাচীর হ্যাঁ এটাও হবে, কোষ গহ্বর বড় আর নিউক্লিয়াস বড়। তাহলে কোষ গহ্বর বড় হবে এটাও আমরা জানি, নিউক্লিয়াস কি বড় হবে? না, নিউক্লিয়াস ছোট হবে এবং এক পাশে অবস্থান করবে। তাহলে 83 এর অ্যান্সার কি হবে? ডি। অ্যান্সার কি হবে? ডি, তাই না? এবার আসো আমরা যদি পরের কোশ্চেনের দিকে খেয়াল করি, যে সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক 9 কোনটি? সালোক সংশ্লেষণের বাহ্যিক প্রভাবক 9 কোনটি? তাহলে সালোক সংশ্লেষণের ক্ষেত্রে কয় ধরনের প্রভাবক থাকে? নরমালি আমরা দেখছি যে যে কোনো জিনিসেরই, মানে নবম চ্যাপ্টারের যে কোনো জিনিসেরই যখন আমরা প্রভাবক পড়াশোনা করছি তখন 2 ধরনের প্রভাবক পাইছি, একটা অভ্যন্তরীণ প্রভাবক বা অভ্যন্তরীণ প্রভাবক, আর একটা হচ্ছে বাহ্যিক প্রভাবক, তাই না? এই 2 ধরনের প্রভাবক পাইছি। তাহলে বাহ্যিক প্রভাবকটা কি কি হবে? বাহ্যিক প্রভাবক, বাহ্যিক প্রভাবক গুলা দেখো, নর্মালি বাহ্যিক আলো, ঠিক আছে? আলো, তারপরে হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপরে পানি, তাপমাত্রা, অক্সিজেন, খনিজ পদার্থ, বাইরে থেকে প্রাপ্ত ভিটামিন। তাহলে কি কি হবে একবার বলতেছি, আলো, কার্বন ডাই অক্সাইড, পানি, তাপমাত্রা, অক্সিজেন, খনিজ পদার্থ, এবং হচ্ছে বাহির থেকে প্রাপ্ত ভিটামিন সমূহ বা অন্যান্য রাসায়নিক দ্রব্য, এগুলা হবে হচ্ছে বাহ্যিক প্রভাবক। তাহলে এখন দেখো এই বাহ্যিক প্রভাবক গুলার মধ্যে এখানে কোথাও কি আমি নাইট্রোজেন পাইছি? এখানে কোথাও আমি নাইট্রোজেন পাই নাই, ঠিক আছে? তার মানে অ্যান্সার কি হবে তাহলে? নাইট্রোজেন। যেহেতু আমরা কথা বলতেছিলামই, তাহলে অভ্যন্তরীণ প্রভাবক গুলা নিয়েও একটু কথা বলা উচিত, তাহলে আমার এই টপিকটা একবার রিভিশন হয়ে যায়। দেখো অভ্যন্তরীণ প্রভাবকের মধ্যে কি কি থাকে বলতো? এই যে পাতার বয়স, তারপরে আমার হচ্ছে পাতার অন্তর্গঠন, ক্লোরোফিল, শর্করার পরিমাণ, প্রোটোপ্লাজম, পটাশিয়াম, এনজাইম, এগুলা। পটাশিয়ামের ক্ষেত্রে হচ্ছে পটাশিয়াম কি করে, পত্ররন্ধ্র খোলাতে একটা বিশেষ ভূমিকা পালন করে, কিছু এনজাইম, ঠিক আছে? এগুলো আবার হচ্ছে অভ্যন্তরীণ প্রভাবক হিসেবে কাজ করে থাকে। এবার আসো আমরা হচ্ছে পরের কোশ্চেনটার দিকে যদি খেয়াল করি, কোন এনজাইমটির গতিময়তার উপর গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বহুলাংশে নির্ভরশীল? গ্লাইকোলাইসিস প্রক্রিয়া বহুলাংশে নির্ভরশীল হচ্ছে ফসফোফ্রুক্টোকাইনেজ এনজাইমের মাধ্যমে। কোন এনজাইমের উপর? ফসফোফ্রুক্টোকাইনেজ। কোন এনজাইম? ফসফোফ্রুক্টোকাইনেজ। অ্যান্সার কি হবে? ফসফোফ্রুক্টোকাইনেজ, ঠিক আছে? অ্যান্সার কি হবে? ফসফোফ্রুক্টোকাইনেজ, ঠিক আছে? এটা আমরা একটু কষ্ট করে করব, কারণ এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। ক্রোমোজোমের সুপার কয়েলিং হয় মাইটোসিসের কোন ধাপে? ক্রোমোজোমের সুপার কয়েলিং হয়ে থাকে মাইটোসিসের মেটাফেজ দশায়। কেন? কারণ মেটাফেজ দশায় ক্রোমোজোম গুলাকে সবচেয়ে বেশি খাটো এবং সবচেয়ে বেশি মোটা দেখায়। তাহলে ক্রোমোজোম গুলাকে সবচেয়ে বেশি খাটো এবং সবচেয়ে বেশি মোটা কখন দেখা যায়? মেটাফেজ অবস্থায়। কেন হয় এরকম? কারণ এই যে ক্রোমোজোম তো সুতার মতোই, সুতাগুলা জড়াইতে 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 এত এত বেশি জড়ায়া পড়ে, যার ফলে অনেক বেশি ছোট হয়ে যায়। তো এই যে এত বেশি জড়ায়া যাচ্ছে পরস্পর, এর ফলে এই অংশটাকে বা কয়েলিং হচ্ছে, এই জন্য এটাকে বলা হয় সুপার কয়েলিং। কি বলা হয়? সুপার কয়েলিং। এছাড়াও মেটাফেজ দশায় গুরুত্বপূর্ণ 2টা কাজ দেখা যায়, বলতো কি কি? একটা হচ্ছে মেটাকাইনেসিস দেখা যায়। এ দশায় কি দেখা যায়? মেটাকাইনেসিস। মেটাকাইনেসিস মানে কি? ক্রোমোজোম গুলা এই যে বিষুবীয় অঞ্চলে এসে বিন্যস্ত হওয়াটা হচ্ছে মেটাকাইনেসিস।
এবং এই পর্যায়ে ক্রোমোজোম গুলো সবচেয়ে বেশি খাটো এবং মোটা দেখা যায়। এই কাজগুলো আমাদের নর্মালি মেটাফেজ দশায় হয়, এবং মেটাফেজ দশার একদম শেষ পর্যায়ে এসে কি হয়, সেন্ট্রোমিয়ার গুলা দুই ভাগে ভাগ হয়, এর ফলে পরবর্তীতে অ্যানাফেজ দশার শুরু হয়, তাই না? এবার আসো আরেকটা পরের কোশ্চেনটা কি আছে, যে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায় কোন উদ্ভিদে? কোন উদ্ভিদে ফ্লোয়েম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডল দেখা যায়? দেখো এখানে যে টেরিস আছে, এখানে যেই টেরিসটা দেখতেছি আমি, তারপরে লাইকোপোডিয়াম, সেলাজিনেলা, এই টেরিস, লাইকোপোডিয়াম, সেলাজিনেলা এগুলার ভাস্কুলার বান্ডেল কেমন দেখা যায়? এগুলো হচ্ছে জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়। কি কেন্দ্রিক দেখা যায়? জাইলেম কেন্দ্রিক ভাস্কুলার বান্ডেল দেখা যায়। আর ফ্লোয়েম কেন্দ্রিক কি দেখা যায়? ড্রাসিনা এবং ইউসা। ড্রাসিনা এবং ইউসা এদেরকে কেমন দেখা যায়, এদের কি ধরনের ভাস্কুলার বান্ডেল দেখা যায়? ফ্লোয়েম কেন্দ্রিক। তাহলে অ্যান্সার কি হবে? ইউসা। ঠিক আছে, অপশন বি, ইউসা। এই তো গেল মোটামুটি বেশ কয়েকটা। আমাদের আর অল্প কয়েকটা মাত্র কোশ্চেন আছে, আর 13টা কোশ্চেন আছে। 13টা এটা শেষ করলে আমাদের মোটামুটি হচ্ছে আজকের পড়াশোনা শেষ হয়ে যাবে। দেখো এটিপির সহযোগিতায় দুই বা ততোধিক সাবস্ট্রেটকে সংযুক্ত করে নতুন যৌগ তৈরি করে কোন এনজাইম? এই যে এটা নিয়ে আমার হচ্ছে একটু আগে কথা বলছিলাম, কি যেন বলছিলাম, যে যে কোনো কিছুকে জোড়া লাগায়, যে কোনো কিছুকে জোড়া লাগায় কোন এনজাইম? কোন এনজাইম? লাইগেজ এনজাইম। যে কোনো কিছুকে জোড়া লাগানো বা দুই বা ততোধিক জিনিসকে জোড়া লাগাই কে? লাইগেজ এনজাইম। এই যে দেখো দুই বা ততোধিক সাবস্ট্রেটকে সংযুক্ত করে নতুন ইয়ে তৈরি করছে, নতুন যৌগ সৃষ্টি করছে, তার মানে এটা কি হবে? লাইগেজ হবে। কি হবে? লাইগেজ। ঠিক আছে, কি অ্যান্সার হওয়া উচিত? লাইগেজ অ্যান্সার হওয়া উচিত, তাই না? এবার আসো, এছাড়া হচ্ছে এই যে আইসোমারেজ এনজাইম গুলা কি কাজ করে? আইসোমারেজ মানে আইসোমার তৈরি করবে, ওটার আইসোমার যদি তৈরি হয় তখন হচ্ছে আইসোমারেজ হবে। ট্রান্সফারেজ মানে কি, যে বিভিন্ন ধরনের এই যে মলিকিউল গুলা ট্রান্সফার করবে। যদি দেখো এই যে আগে হচ্ছে ইয়া ছিল না, কোনো হচ্ছে ফসফেট ছিল না, পরেরটাতে এসে ফসফেট যুক্ত হয়েছে, তার মানে কি ফসফেট ট্রান্সফার হয়েছে। এগুলো হচ্ছে ট্রান্সফারেজ এনজাইম হচ্ছে ইয়া করে। ঠিক আছে, আসো কোন প্রোটিন মাকড়সার জালে পাওয়া যায়? পরের কোশ্চেন, যে কোন প্রোটিন মাকড়সার জালে পাওয়া যায়? তাহলে মাকড়সার জালে কোন ধরনের প্রোটিন পাওয়া যায়? তো এখানে বিভিন্ন ধরনের প্রোটিন আছে। প্রথমটা হচ্ছে কন্ড্রিন। কন্ড্রিন কোথায় পাওয়া যায় বলতো? তরুণাস্থিতে। কন্ড্রিন কোথায় পাওয়া যায়? তরুণাস্থিতে কন্ড্রিন পাওয়া যায়। এরপরে আসো এই যে কেরাটিন। কেরাটিন কোথায় পাওয়া যায়? এই যে কেরাটিন, ত্বক, নখ, খুর, পালক। এই যে ত্বক, নখ, খুর, পালক, এগুলাতে কি পাওয়া যায়? কেরাটিন পাওয়া যায়। ঠিক আছে, এবার আসো ফাইব্রাইন। ফাইব্রাইন কোথায় পাওয়া যায়? মাকড়সার জালে এবং সিল্কে ফাইব্রাইন পাওয়া যায়। মাকড়সার জাল এবং সিল্কে কি পাওয়া যায়? ফাইব্রাইন পাওয়া যায়। এরপরে এই যে কোলাজেন, কোলাজেনটা কোথায় পাওয়া যায়? কোলাজেন পাওয়া যায় অস্থি, টেন্ডন এবং যোজক টিস্যু গুলাতে। বিভিন্ন ধরনের ওই যে অস্থি গুলা আছে, টেন্ডন এবং যোজক টিস্যু আছে, এখানে পাওয়া যায় কি? কোলাজেন। তাহলে অ্যান্সার কি হবে? ফাইব্রাইন। অ্যান্সার কি হবে? ফাইব্রাইন। ঠিক আছে, কি হবে অ্যান্সার? ফাইব্রাইন। এবার আসো পরের কোশ্চেনের দিকে, যদি আমি খেয়াল করি, উদ্ভিদ দেহে প্রধানত সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে কোনটি? উদ্ভিদ দেহে প্রধানত সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে কোনটি? আচ্ছা, এখন আমরা হচ্ছে এইটা নিয়ে ছত্রাকের মধ্যে যে আমরা এটা পড়ছিলাম, ছত্রাকের আজকের কোশ্চেনে পড়ছি, তাই না? উদ্ভিদ দেহে প্রধানত সঞ্চিত খাদ্য হিসেবে বিরাজ করে কোনটি বলতো? নর্মালি উদ্ভিদ দেহে আমরা কি বললাম, যে যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের সঞ্চিত খাদ্যের নাম স্টার্চ বা শ্বেতসার। এবং যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না, মানে খাদ্যের জন্য অন্যের উপর নির্ভরশীল, অন্যের খাবার খায়, তারা হচ্ছে গ্লাইকোজেন। তাদের সঞ্চিত খাদ্যের নাম কি? গ্লাইকোজেন। যেমন দেখো মানুষ, মানুষ কি নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে? পারে না। মানুষ অন্য কিছুর উপর, হয় কোনো প্রাণী খায় অথবা কোনো উদ্ভিদ খায়, শাকসবজি খায়, এগুলা খায়, সবগুলা অন্যের, নিজেরা নিজেরা তৈরি করতে পারে না। তাহলে আমাদের সঞ্চিত খাদ্য কি হবে? গ্লাইকোজেন। কিন্তু উদ্ভিদ দেখো, উদ্ভিদের কখনো মুখ দেখছো যে এভাবে ধরে ধরে খাবার খাইছে? পাশ দিয়ে একটা মুরগি যাচ্ছিল, অমনি মুরগিটাকে কপাত করে ধরে মুরগিটাকে খেয়ে ফেলছে, এরকম হয়েছে? হয় নাই। কারণ তারা ওই যে ক্লোরোফিলের সাহায্যে সূর্যের আলোর প্রভাবে নিজেই নিজের খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়, তাই না? তো এই নিজের খাদ্য তৈরি করে বলে এদের সঞ্চিত খাদ্য কি হবে? স্টার্চ। এদের সঞ্চিত খাদ্য কেমন হবে? স্টার্চ। ঠিক আছে, এবার আসো, নিচের কোনটি সাইজো কার্ব জাতীয় ফল? নিচের কোনটি সাইজো
কার্প জাতীয় ফল। এখানে আমরা হচ্ছে আমাদের সপ্তম চ্যাপ্টার দিকে যদি খেয়াল করি, নগ্ন বীজি এবং আবৃত বীজি চ্যাপ্টার, এই চ্যাপ্টারে বিভিন্ন ধরনের ফল আছে না? এখানে এই যে বিভিন্ন ধরনের ফল মধ্যে এই যে প্রকৃত ফল আছে, প্রকৃত ফল কি জিনিস? যেগুলো গর্ভাশয় থেকে সরাসরি উৎপাদন হয়, যেমন আম, লিচু, এগুলো কি প্রকৃত ফল। অপ্রকৃত ফল যেগুলো গর্ভাশয় ব্যতীত অন্যান্য অংশ থেকে উৎপাদন হয়, নর্মালি তো গর্ভাশয় ফলে পরিণত হয়, তাহলে গর্ভাশয় যদি না হয় অন্য অংশ থেকে হয় তাহলে তো এটা অপকৃতই হবে। উদাহরণ কি? আপেল। উদাহরণ কি? আপেল। সরল ফল কি বলতো? যে একটা পুষ্প হতে যদি একটাই ফল উৎপাদন হয়, এটা হচ্ছে সরল ফল। যেমন আম, একটাই আম তৈরি হয়। কিন্তু গুচ্ছিত ফল বলে একটা জিনিস আছে, যে একটি মাত্র পুষ্পের মুক্ত ফল যদি তৈরি হয়, যদি এক গুচ্ছ ফল তৈরি হয় তখন এটাকে কি বলি? গুচ্ছিত ফল। উদাহরণ কি? আতা। উদাহরণ কি? আতা। এরপরে যদি আসি যৌগিক, যে সমগ্র পুষ্পমঞ্জরি হতে একটি মাত্র ফল যদি তৈরি হয় তখন এটাকে যৌগিক ফল বলে। মানে ফুলের যা কিছু ছিল সব মিলে যদি একটা ফল, একটা মাত্র ফল উৎপাদন হয়, এটাকে বলি আমরা উদাহরণ কি? কাঁঠাল। এরপর যদি ফল ওপর থেকে নিচে দুটি কপাটে বিদীর্ণ হয় তখন এটাকে বলা হয় লিগিউম। আর ক্যাপসিউল কি? ফল ওপর থেকে নিচে বহু কপাটে যদি বিদীর্ণ হয়, মানে একটা না, এক জায়গায় বিদীর্ণ হবে না, অনেকগুলা জায়গায় বিদীর্ণ হয়, তাহলে এটার উদাহরণ কি? ধুতুরা, ঢেঁড়স, পাট, এগুলাকে বলি আমরা ক্যাপসিউল, তাই না? ক্যারিওপসিস। ক্যারিওপসিস কি? এবং এক্ষেত্রে ক্যারিওপসিস হচ্ছে ফল এক প্রকোষ্ঠ বিশিষ্ট হবে এবং বীজ একটি মাত্র বীজ থাকবে। ফলের প্রকোষ্ঠ হবে একটা এবং বীজও থাকবে একটা। ফলত্বক ও বীজত্বক পরস্পর সংলগ্ন থাকে। যেমন উদাহরণ কি? ধান। উদাহরণ কি? ধান। সিলিকুয়া কি জিনিস বলতো? সিলিকুয়া হচ্ছে শুষ্ক বিদারী ফল, যা পরিপক্ক হলে নিচ থেকে উপরের দিকে ক্রমশ ফেটে যায়। সিলিকুয়া হচ্ছে একটা শুষ্ক ফল, বিদারী, শুষ্ক হলে হচ্ছে ফেটে যাবে এবং কোন দিক থেকে ফাটবে? নিচ থেকে উপরে ফাটবে। সেটার উদাহরণ কি? সরিষা। বেরি কি জিনিস? বেরি হচ্ছে এক বা একাধিক গর্ভপত্রী এবং হচ্ছে বহুকোষী হবে। ফল এক বা একাধিক গর্ভপত্রী হবে এবং বহু বহু বীজী হবে। এইবার আসো আমাদের সেই কাঙ্ক্ষিত সাইজোকার্প। কাঙ্ক্ষিত সাইজোকার্প কি জিনিস? শুষ্ক অবিদারী ফল, মানে যে ফলটা শুষ্ক হবে এবং অবিদারী। যেমন উদাহরণ কি? ধনে। উদাহরণ কি? ধনে। তাহলে আমার আজকের অ্যান্সার কি হচ্ছে? 91 এর সি। সি, ধনে। আচ্ছা, আর এক ধরনের ফল আছে, এটা বলে আমরা শেষ করব, সেটা কি? সরোসিস। সরোসিস কি জিনিস? সরোসিসের উদাহরণ হচ্ছে কাঁঠাল এবং আনারস। এক্ষেত্রে হচ্ছে স্পাইক, স্প্যাডিক্স, মঞ্জুরিটি একটি রসালো যৌগিক ফলে পরিণত হয়। সরোসিসের ক্ষেত্রে কে কে রসালো ফলে পরিণত হবে? স্পাইক, স্প্যাডিক্স, মঞ্জুরিটি একটি রসালো যৌগিক ফলে পরিণত হবে। উদাহরণ কি? কাঁঠাল এবং আনারস। ঠিক আছে, এই গেল হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের ফল, এবং এটা যথেষ্ট গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন। এই জন্য এতগুলো ইনফরমেশন একসাথে বলে দেওয়া হলো যাতে হচ্ছে তোমাদের একবার রিভিশন হয়ে যায় আর কি। ঠিক আছে, এবার আসো ইউলোথ্রিক্স এর যৌন জনন কোন ধরনের। দেখো, আমরা হচ্ছে ইউলোথ্রিক্স এর মধ্যে আমরা পড়ে আসি যে নর্মালি হচ্ছে শৈবালে এসে আমরা প্রথম পড়ছি যৌন জনন তিন ধরনের হইতে পারে: আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস। আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস আর উগ্যামাস, এই তিন ধরনের হইতে পারে। আইসোগ্যামাস মানে কি জিনিস বলতো? আইসোগ্যামাস মানে শুক্রাণু ডিম্বাণু সমান দেখতে। আইসো মানে কি? একই। আইসো মানে কি? সেম। তার মানে দুইটাই দেখতে যদি একই রকম হয়, ডিম্বাণু শুক্রাণু, তখন এটাকে বলে আমরা আইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাস কখন বলি? যখন শুক্রাণু ডিম্বাণু দুইটা দেখতে দুই রকম। শুক্রাণু ডিম্বাণু যদি দুইটা দেখতে দুই রকম হয়, কেউ যদি কারোর সাথে মিল না থাকে, তখন এটাকে আমরা কি বলি? অ্যানাইসোগ্যামাস। আর উগ্যামাস কখন বলি বলতো? যখন শুক্রাণুটি ছোট এবং সচল। শুক্রাণুটা কেমন? ছোট এবং শুক্রাণু সচল। আর ডিম্বাণু কেমন? ডিম্বাণুটা অনেক বড় কিন্তু ডিম্বাণুটা নিশ্চল। তার মানে ডিম্বাণু বড় এবং নিশ্চল কিন্তু শুক্রাণু ছোট সচল, এরকম হলে এটাকে আমরা বলি উগ্যামাস। কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে ইউলোথ্রিক্সে কোনটা দেখা যায়? আইসোগ্যামাস দেখা যায়। কোনটা দেখা যায়? আইসোগ্যামাস। তাহলে 92 এর অ্যান্সার কি হচ্ছে? এ, আইসোগ্যামাস। এবার আসো, দেখো নিচের কোনটি মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ। তো এই যে জলজ উদ্ভিদের বেশ কয়েকটা ক্লাসিফিকেশন আছে। একটা নিমজ্জিত জলজ উদ্ভিদ, একটা মুক্ত ভাসমান জলজ উদ্ভিদ, আর মূলাবদ্ধ ভাসমান জলজ উদ্ভিদ, আবার উভচর উদ্ভিদও আছে, তাই না? বেশ কয়েকটা উদ্ভিদ আছে, আমরা এর হচ্ছে কয়েকটা গুরুত্বপূর্ণ উদাহরণগুলো একবার শুনে ফেলি।
যেমন হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণের মধ্যে আছে পাতা শ্যাওলা, হাইড্রিলা, ঠিক আছে, পাতা ঝাজি, এগুলা। এরপরে দেখো মুক্ত ভাসমান জলজ উদ্ভিদের মধ্যে কি, যেগুলাকে আমরা হচ্ছে ওপরে পানিতে হচ্ছে ভাসতে দেখি সবসময়, খুদি পানা, গুড়ি পানা, টোপা পানা, মানে বিভিন্ন ধরনের পানা জাতীয় উদ্ভিদ, দেখো সবগুলা নামের সাথে একটা করে পানা আছে, পুঁতি পানা, ঠিক আছে। এরপরে আসো মূলাবদ্ধ ভাসমান জলজ উদ্ভিদ কারা, যেমন এই যে সাদা শাপলা, লাল শাপলা, নীল শাপলা, পদ্ম। এই যে শাপলা, পদ্ম, পানিকলা, এই কখনো যাওয়া দেখছো? এক জায়গা থেকে এক জায়গায় হচ্ছে চলাফেরা করতে পারে? পারে না তো, শাপলা যেখানে হয়েছে ওইখানেই থেকে যাবে। এরপরে উভচর উদ্ভিদ কারা, যেমন কলমিলতা, তারপরে কিশোরদাম, এগুলা কি উভ উভচর উদ্ভিদ। তাহলে আমার মূলাবদ্ধ নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণের মধ্যে কোনটা আসলো? শাপলার পদ্ম, শাপলার পদ্ম, তাই না? তাহলে এখানে আমার অপশনে কি আছে? অপশনে আছে পদ্ম, অপশনে কি আছে? পদ্ম। তাহলে অ্যান্সার কি হবে? পদ্ম। বাদ বাকি এই যে যা দেখলাম সবগুলা ঘটনা, এই যে খুদিপানা, খুদিপানা কি? ভাসমান। বাদ বাকি যেগুলো দেখলাম পাতাঝাজি, পাথরকুচি, এগুলা কেমন? এগুলো হচ্ছে নিমজ্জিত জলজ উদ্ভিদ। এবার আসো মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি, পরের কোশ্চেন, মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি? খেয়াল করো, মরুজ উদ্ভিদ, মরুজ উদ্ভিদ যেগুলো মরুভূমিতে জন্মায়, এগুলার মূল সুগঠিত। হ্যাঁ, মূল যদি সুগঠিত না হয় তাহলে, তাহলে এই যে মরুভূমিতে এত বালিঝড় হয়, এই হয় সেই হয়, এগুলোর মধ্যে কি সে বেঁচে থাকতে পারবে? এগুলোর মধ্যে তো বেঁচে থাকতে পারবে না, গাছ তো উল্টায় পড়ে থাকবে। একটা বালির ঝড় আসলো আর অমনি গাছ দেখা গেল উল্টায় পড়ে থাকলো, তার কারণে এদের মূল সুগঠিত, এটা সঠিক, তাই না? এবার আসো এর পরের পরের অপশন গুলো যদি দেখি, পাতা ক্ষুদ্রাকৃতির, হ্যাঁ, কারণ মরুজ, মরুভূমিতে যারা থাকে তাদের কি এত পরিমাণে পানি থাকে? এত হিউজ পরিমাণে কি পানি থাকে? তাহলে পানি যেহেতু থাকে না, তাহলে এই এত বড় পাতা নিয়ে যদি সে বসে থাকে, পাতা মেলে বসে থাকে, তাহলে এই এত পাতাকে দেওয়ার মতো পানি কই আছে এদের? পানি নাই, এই জন্য পাতা কেমন? পাতাও ছোট হবে। পরিবহন টিস্যু সুগঠিত, পরিবহন টিস্যু এদের অবশ্যই সুগঠিত, না হলে কি হবে, যে একটু পানি পাওয়ার সাথে সাথে ওই পানিকে কি সাথে সাথে সংরক্ষণ করে ফেলে, এখানে এখানে যেখানে যেখানে যতটুকু দেওয়ার প্রয়োজন সাথে সাথে দিয়ে ফেলে। তার মানে এদের পরিবহন টিস্যু সুন্দর, একটা পরিবহন টিস্যু আছে। কিন্তু এদের কাণ্ড নরম। এদের কি কাণ্ড নরম কখন হয় বলতো? যখন ওইখানে প্রচুর পরিমাণে পানি টানি থাকে, পানি বেশি আছে এই কারণে হচ্ছে কাণ্ডটা নরম হয়। কিন্তু মরুজ উদ্ভিদের কি পানি বেশি থাকে? মরুজ উদ্ভিদের কি পানি বেশি থাকে? থাকে না তো। তাহলে পানি যেহেতু বেশি থাকে না, তাহলে কি কাণ্ড নরম হবে? কাণ্ড কেমন হবে? কাণ্ড শক্ত হবে। তাহলে মরুজ উদ্ভিদের বৈশিষ্ট্য নয় কোনটি? কাণ্ড নরম। এদের কাণ্ড কেমন হবে? কাণ্ড হবে শক্ত হবে। ঠিক আছে, কাণ্ড কেমন হবে? শক্ত হবে। এবার দেখো পরের কোশ্চেনটার দিকে যদি খেয়াল করি, ট্রপিক্যাল রেইন ফরেস্টের সীমানায় কোন বায়োম সৃষ্টি হয়েছে? ট্রপিক্যাল রেইন ফরেস্টের সীমানায় কোন বায়োম সৃষ্টি হয়েছে? এটা কি হবে? সাভানা বায়োম। ঠিক আছে, ট্রপিক্যাল রেইন ফরেস্টের সীমানায় সাভানা বায়োম তৈরি হয়। কোনটা? এক কথায় আনসার, জাস্ট আমরা হচ্ছে ইনফরমেশন পড়বো, ইনফরমেটিভ, ইনফরমেটিভ একটা কোশ্চেন, জাস্ট এক কথায় আমি হচ্ছে এটা আনসার দিতে পারি, সাভানা বায়োম। কি তৈরি হয়? সাভানা বায়োম, তাই না? পরের কোশ্চেনটার দিকে যদি আমরা খেয়াল করি, দেখো ময়নামতির শালবন বিহার কোন ধরনের বনাঞ্চলের অন্তর্ভুক্ত? ময়নামতির শালবন বিহার কোন ধরনের বনাঞ্চলের অন্তর্ভুক্ত? দেখো এইটা কি, পত্রঝোড়া বা পর্ণমোচী। কোন ধরনের বনাঞ্চলের অন্তর্ভুক্ত? পত্রঝোড়া, মানে বিভিন্ন ধরনের বনাঞ্চল হইতে পারে, যেমন চিরসবুজ, একটা হচ্ছে পত্রধরা, ম্যানগ্রোভ, উপকূলীয়, যেগুলো উপকূলীয় অঞ্চলগুলোতে হবে সেগুলো উপকূলীয়। ম্যানগ্রোভ, ম্যানগ্রোভ মানে কি, এই যে সামুদ্রিক লোনা পানিতে যে বনাঞ্চল তৈরি হয় সেগুলো কি? ম্যানগ্রোভ। চিরসবুজ মানে কি, যেগুলা সব সময় যাদের পাতা ঝরে না, সব সময় যাদের, যে উদ্ভিদ গুলাতে পাতা থাকে, সবসময় পাতা আছে মানে কি, আমি সবসময় চিরসবুজ দেখতেছি, এগুলো হচ্ছে চিরসবুজ। কিন্তু এই যে শালবন, এই যে শাল গাছের তো পাতা ঝরে যায়, তাহলে এরা কোন বনাঞ্চলের অন্তর্গত হবে? পত্রঝরা বনাঞ্চলের অন্তর্গত হবে, স্বাভাবিক কথা। ঠিক আছে, তাহলে অ্যান্সার কি হবে? বি, পত্রঝরা বা পর্ণমোচী। এবার আসো কয়েকটা কথা হচ্ছে বাংলাদেশের এন্ডেমিক উদ্ভিদ। বাংলাদেশের এন্ডেমিক উদ্ভিদ কোনটি? বাংলাদেশে এন্ডেমিক কয়েকটা উদ্ভিদ আছে, এগুলো একটু কষ্ট করে ফেলতে হবে। তার মধ্যে আমাদের অপশনে কি আছে? খুদে বরলা। কোনটা হবে অ্যান্সার? সঠিক অ্যান্সার হবে অপশন বি, খুদে বরলা। ঠিক আছে, অপশন বি, খুদে বরলা, এটা হচ্ছে বাংলাদেশের এন্ডেমিক উদ্ভিদ। এবার খুবই গুরুত্বপূর্ণ, শুধুমাত্র তোমার বায়োলজির জন্য না, সাধারণ জ্ঞানের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, যে বাংলাদেশ সরকার কত সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যের সাইট ঘোষণা করে?
বাংলাদেশ সরকার ঘোষণা করে এবং ইউনেস্কো কখন ঘোষণা করে, এই দুইটা সালের মধ্যে ডিফারেন্স আছে, তাই না? আছে কিনা? আচ্ছা দেখো, এখানে নর্মালি হচ্ছে সুন্দরবনের এই যে তিনটা অঞ্চল আছে, এই যে তিনটা বন্যজীব অভয়ারণ্য, এটাকে বলা হয় হেরিটেজ সাইট, এই তিনটা অঞ্চল। এবং এদের হচ্ছে মোট আয়তন কত? 1400 বর্গ কিলোমিটার। কত মোট আয়তন এই তিনটা অঞ্চলের? 1400 বর্গ কিলোমিটার। এই 1400 বর্গ কিলোমিটারের মধ্যে আবার 910 বর্গ কিলোমিটার হচ্ছে বনভূমি, আর 490, বাকি 490 বর্গ কিলোমিটার হচ্ছে জলাভূমি। ঠিক আছে, তাহলে বধ্যভূমি, তার মানে আমার হচ্ছে বনভূমিটাই বেশি এবং জলাভূমিটা কম। এখন এই যে এত অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ইউনেস্কো কত সালে, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি 1997 সালে তাদের 21তম সেশনে, 1997 সালের 21তম সেশনে বাংলাদেশের সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হিসেবে তালিকাভুক্ত করেন। তাহলে ইউনেস্কো কত সালে তালিকাভুক্ত করেন? 1997 সালে। কিন্তু বাংলাদেশ সরকার এটাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে কত সালে? 1999 সালে। তাহলে বাংলাদেশ সরকার কত সালে ঘোষণা করে? 1999 সালে। ঠিক আছে, কিন্তু ওই ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি ইউনেস্কোর ওদের ওইখানে তালিকাভুক্ত হয় 1997 সালে। এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন, এটা যেন ভুল না হয় আর কি। নিচের কোন জিন, নিচের কোনটি জিন কার্যের একক? এই যে জিন, জিনের একদম হচ্ছে প্রথম চ্যাপ্টারের একদম শেষের দিকে কয়েকটা জিনের বিভিন্ন ধরন আছে, কোনটাকে কি বলা হয়। তাহলে আমরা অপশন অনুসারে দেখি। দেখো অপশন গুলোর সাথে এদের নামের সাথে হচ্ছে এদের কাজ লেখা আছে। রেকন মানে কি? রিকম্বিনেশনের একক। রেকন থেকে রেক মানে রিকম্বিনেশন, তো রেকন হচ্ছে রিকম্বিনেশনের একক। আর এই যে পরেরটা দেখো মিউটন, মিউটন হয় কি? মিউটেশনের একক। নামের সাথে এগুলার অ্যান্সার গুলো আছে। দেখো মিউটন কি জিনিস? মিউটেশনের একক। তাহলে মিউটন কি হচ্ছে? মিউটেশনের একক। রেপ্লিকন, রেপ্লিকনের সাথে কি রেপ্লিকেশন আসে না? তো মানে কি রেপ্লিকেশনের একক। তাহলে রেপ্লিকন কি হবে? রেপ্লিকেশনের একক হবে। সহজ কথায় সুন্দর কথা, রেপ্লিকন রেপ্লিকেশনের একক। এবার আসো সিস্ট্রন, সিস্ট্রন কি হবে? জিন কার্যের একক। সিস্ট্রন কি হবে? জিন কার্যের একক। ঠিক আছে, তাহলে সিস্ট্রনটা কি হচ্ছে? জিন কার্যের একক। তাহলে জিন কার্যের একক আমার হচ্ছে কোশ্চেন ছিল কি নিচের কোনটি জিন কার্যের একক, তাহলে কোনটা হবে? সিস্ট্রন হবে। কোনটা হবে? সিস্ট্রন হবে। এবার আসুন নিচের কোনটি রেট্রোভাইরাস? নিচের কোনটি রেট্রোভাইরাস? রেট্রোভাইরাস হচ্ছে এইচআইভি ভাইরাস। এইচআইভি ভাইরাসকে রেট্রোভাইরাস বলা হয়। ঠিক আছে, এইচআইভি ভাইরাসকে কি বলা হয়? রেট্রোভাইরাস বলা হয়। কারণ এখানে এই যে ভাইরাল আরএনএ থেকে পরবর্তীতে ডিএনএ তৈরি হয়। এদের হচ্ছে ভাইরাল আরএনএ থেকে ডিএনএ তৈরি হয় বলে এটাকে কি বলা হয়? রেট্রোভাইরাস বলা হয়। এই তো মোটামুটি আমাদের আজকের আহ, এই যে 100টা কোশ্চেন, যে কোশ্চেনে আমরা আজকে পরীক্ষা দিছি, সেই 100টা কোশ্চেনের এইগুলাই ছিল সমাধান। তো আশা করি তোমরা সবাই অনেক ভালো পরীক্ষা দিছো। যে যেরকমই পরীক্ষা দিছো খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই। যে যত নাম্বারই পাইছো পাইছো না কেন, এটা নিয়ে, এটা থেকে আমার সামনে, এটা থেকে শিক্ষা নিয়ে আমি যেন সামনে আরো ভালো করতে পারি, সেটাই আমাদের হচ্ছে লক্ষ্য হওয়া উচিত। যে আজকে যদি আমরা 90 পেয়ে থাকি, আমরা চেষ্টা করবো কালকে 95 পাওয়ার। আজকে যদি আমরা 70 পেয়ে থাকি, আমরা, আমাদের টার্গেট থাকবে কালকে কিভাবে আমরা হচ্ছে 80 পাবো। ঠিক আছে, কেউ যদি 95 পেয়ে থাকি, তাহলে আমাদের টার্গেট হবে কিভাবে আমরা হচ্ছে 98 100 পাবো। ঠিক আছে, তো কোশ্চেন খুব বেশি সোজাও হয় নাই, আবার কোশ্চেন অনেক বেশি কঠিনও হয় নাই। মোটামুটি মাঝারি ধরনের একটা কোশ্চেন হয়েছে। সো অনেকেই পারবা অনেকেই পারবা না, তবে এই কোশ্চেনে আহ যারা 80 আপ নাম্বার পাইছো বা 90-র কাছাকাছি নাম্বার পাইছো, সবাই ভালো করবা, ভালো করছো ইনশাল্লাহ। ধরা যায় যে তোমরা ভালো করছো। ভালো মতো পড়তে থাকো, কয়েকদিন সময় আছে, এই সময়গুলো পেপার ফাইনালের আগে যেহেতু একদিন করে ছুটি পাচ্ছ, তো পেপার ফাইনালের সময় যদি একদিন করে এই ছুটি কাজে লাগে, 2 দিনে ভালো মতো পড়তে পারো, আশা করি একটা বই শেষ করতে পারবা। এরপরে আবার সাবজেক্ট ফাইনাল গুলা যখন দিচ্ছ, তখন এই যে পড়াগুলা 2 দিন পড়লা, এগুলা আরেকবার রিভিশন হয়ে যাবে। এরপরে ফাইনালি যখন মডেল টেস্ট গুলা দিবা, তখন দেখা যাবে আরো একবার 2বার রিভিশন হবে, কারণ এখন এইগুলাই পড়লা। তো এইভাবে পড়লে আশা করি যে ভালো করবা আর কি। তো এবং সাবজেক্ট ওয়াইজ তোমার কি অবস্থা, কোন সাবজেক্টের কোথায় দুর্বলতা আছে, এগুলো হচ্ছে আরো ভালো দেখতে পারবা আর কি। এবং এর বাইরে পাশাপাশি তোমাদেরকে যেই প্র্যাকটিস বুক দেওয়া হয়েছে মডেল টেস্ট, সেখান থেকেও হচ্ছে তোমরা পেপার ফাইনালের পরীক্ষাটা আরেকবার দিতে পারো, আরেকবার পড়ে। তাহলে আশা করি যে তোমাদের প্রিপারেশনটা অনেক ভালো হবে। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।